সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্কুল। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। আমাদের কেমিস্ট্রির মাদার অফ টপিক বলা যেতে পারে। আমরা কেমিস্ট্রি যা পড়ি না কেন, আমাদের এই ধর্ম যদি জানতে পারি তাহলে তাদের দ্বারা কর্ম কি কি হতে পারে আমরা এটা কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, তার মানে তাদের কর্ম বা কাজগুলো কি এটা বের করার জন্য তাদের ধর্ম জানতে হবে। আর ধর্মের এই টপিকটুকু আলোচনা করা হয়েছে প্রথম অধ্যায়ের প্রথম পেপারে তৃতীয় অধ্যায়। আমরা এই প্রথম পেপারের তৃতীয় অধ্যায়ে যে অংশটুকু পর্যাবৃত্ত ধর্ম, এই পর্যাবৃত্ত ধর্মটুকু আজকে করব। তো দেখো, আমরা পর্যাবৃত্ত ধর্মের মধ্যে কি কি পেয়েছি, তাদের কি কি ধর্ম হতে পারে। তাদের ধর্মগুলোর মধ্যে আমরা প্রথমত পেয়েছি কি ব্যাসার্ধ বা আকার নিয়ে কথা হতে পারে, তারপরে ইলেকট্রন আসক্তি নিয়ে কথা হতে পারে, তারপরে তড়িৎ ঋণাত্মকতার বিষয় থাকতে পারে, তারপর আয়নীকরণ বিভব থাকতে পারে, তারপরে ধাতব ধর্ম থাকতে পারে, অধাতব ধর্ম থাকতে পারে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, অম্ল, ক্ষারক, অনেক ধর্ম আছে যেগুলো থাকতে পারে। তবে আমরা অবাক হলেও সত্য যে এতগুলো ধর্ম আবার ডিপেন্ড করে মাত্র একটা ধর্মের উপরে। কোন ধর্ম? ধর্মটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ব্যাসার্ধ বা আকার। তার মানে আমরা যদি কোনো একটা মৌলের আকার বা ব্যাসার্ধ সম্পর্কে নিশ্চিত একটা ধারণা নিতে পারি, তাহলে বাকি ধারণাগুলো কিন্তু তোমরা নিতে পারবা। তো আজকে আমাদের যে লেকচারটা আমি দিচ্ছি, এই লেকচারটা এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, লাগবেই, আর অ্যাডমিশনের জন্য তো লাগবেই, এটা কথা বলার কিছু নেই। ঠিক আছে, তো আমরা আজকে টপিকটা ধারণা নেওয়ার পরে সৃজনশীল করব এইচএসসির জন্য, আর এমসিকিউ করব অ্যাডমিশনের জন্য, দুইটা আলাদা পার্টে। ওকে, তো আমার সাথেই থাকো। দেখো, আমরা যেটা কথা বলছিলাম যে আসলে আমাদের ধর্মগুলো ডিপেন্ড করে একটার উপরে, সেটা হচ্ছে আকার। আকার সম্পর্কে যদি তুমি আইডিয়া নিতে পারো তাহলে দেখবা পুরো আইডিয়া তোমার চলে আসছে বা পুরো ধর্ম তোমার কন্ট্রোলে। তো এখন আমরা আকারের আইডিয়াটা নিব। তো আকারগুলো দেখার আগে তোমাদের আমি একটু মিশাই ফেলি। আকারগুলো কেমন হতে পারে বা আকারের ধারণা নেওয়ার আগে তোমাদেরকে ধারণা নিতে হবে একটা পরমাণু কিভাবে আছে। তো আমরা পরমাণুর যে স্ট্রাকচার এখানে দেখেছিলাম যে পরমাণুটা এইরকম হতে পারে, যার কেন্দ্রে কে আছে? প্রোটন। যার কেন্দ্রে কে আছে? প্রোটন। আর বাইরে বিচরণ করছে কে? ইলেকট্রন। আর ইলেকট্রনগুলো আবার এই অরবিট নামক স্তরে অবস্থান করে। কোথায় অবস্থান করে? এই অরবিটে। তো একটা জিনিস দেখো, তোমরা এখান থেকে একটা তোমরা এই গুণগত রসায়ন যখন করেছো তখন একটা তোমাদের একটা টপিক ছিল, এই টপিকটা আমরা দেখেছি। টপিকটা ছিল এইরকম যে আসলে আমাদের পরমাণুতে ইলেকট্রনগুলো কেন্দ্র বিমুখী একটা বল দেখায়, আর নিউক্লিয়াস যে আছে ওটা কেন্দ্রমুখী একটা বল দেখায়। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমরা ছোটবেলায় অনেক সময়, অনেকে কে খেলেছো কিনা, তোমরা খেলেছো কিনা জানি না, বাট আমরা কিন্তু এই কাজটা করেছি যে আমরা ছোটবেলায় কি করতাম, আমরা এই ঢিল বেঁধে, পলিথিনে ঢিল বেঁধে ঘুরাতাম এরকম করে। তো ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়তাম উপরে, কতদূর কার উপরে উঠে। ঠিক আছে, তো আমরা এই যে খেলাটা এখানে দেখছি যে আমাদের আঙ্গুলের এখানে মনে করো পলিথিন দিয়ে, আমি এই পলিথিন দিয়ে ঢিল বেঁধে ঘুরাচ্ছি। যদি এটা ঘুরাই, ঘুরানোর সময় কি কাজটা হবে? যদি ঘুরানোর সময় আমার যে ঢিলটা এই কিন্তু বাইরে যাওয়ার একটা বেগ প্রকাশ করে, আর আমার হাতটা কি করছে? ওকে কেন্দ্রে টেনে আছে। এটা একটা যদি উদাহরণ তোমরা দেখতে চাও তাহলে তুমি হাতটা ছেড়ে দিবা, দেখবা সোজা চলে যাচ্ছে ঢিলটা। আবার তুমি যত কাছে টানবা তত কিন্তু ও কাছে চলে আসবে। যত কাছে টানবা তত কিন্তু ও কাছে চলে আসবে। তার মানে আমাদের যখন একটা প্রক্রিয়া, বৃত্তাকার প্রক্রিয়া কাজ করে, এখানে দুই প্রকার বল কাজ করে, একটা কেন্দ্রমুখী বল আর এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। আমি কেন্দ্রে যত টানবো তত ও কাছে চলে আসবে, আমি যত স্লো করব তত দূরে দূরে চলে যাবে। কিন্তু আমরা এই কথাটাই যদি মাথায় রাখতে পারি তাহলে আমাদের আকার নিয়ে কোনো প্রবলেম হবে না, আকার আমরা ইজিলি করতে পারবো। তো দেখো, একটা মজার ব্যাপার কি যে আমাদের আকারের উপরে আরো একটা প্রভাব আছে, প্রভাবটা হচ্ছে অরবিটের। তো আমরা পর্যায় সারণীতে উপরে নিচে আকার বাড়ে না কমে, ডানে বামে আকার কি হচ্ছে, এই টাইপের অনেকগুলো কোশ্চেন থাকে। তো আমরা এই কোশ্চেনগুলো সলভ করার আগে আমাদেরকে পর্যায় সারণী চিনতে হবে। তো দেখো, পর্যায় সারণী যে আমরা করছি, এই পর্যায় সারণীর মধ্যে আমাদের কি আছে? দেখো, পর্যায় সারণী মানে কতগুলো পর্যায় এবং কতগুলো শ্রেণী, এর সমন্বয়ে তৈরি হয়েছে পর্যায় সারণী। তো এখন এই পর্যায় এবং শ্রেণী কতগুলো আছে এটা আমাদেরকে দেখতে হবে। তো দেখো, আমরা দেখেছি যে আজ পর্যন্ত আবিষ্কৃত যতগুলো মৌল আছে এগুলোকে সাজানোর পরে আমাদের পর্যায় সারণীর পর্যায় পাওয়া গেছে টোটালে কতটা? 7টা। তাহলে আমরা পর্যায় সারণী কয়টা পর্যায় পেয়েছি? 7টা। এবং গ্রুপের যে সংখ্যা বা শ্রেণীর যে সংখ্যা এটা আমরা বর্তমানে বলি 18টা, বাট আগে কিন্তু আমরা 16টা গ্রুপ নিয়ে কাজ করতাম। ঠিক আছে, তো আমরা এখন বর্তমানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 18টা নিয়ে আমরা কাজ করি, কারণ আমাদের আগের এ বি উপশ্রেণীটাকে আমরা এখন আর নেই না, ধরি না। তো এখন দেখো, পর্যায় সারণীর 7টা পর্যায় আছে। তো এই যে পর্যায়, এগুলোকে আমরা ইলেকট্রন বিন্যাস যখন করব তখন এগুলোকে আমরা কি এন দিয়ে প্রকাশ করি।
এন দিয়ে আমরা পর্যায় প্রকাশ করি। সিমিলার ভাবে এন দিয়ে করা হয় পর্যায়, আবার এন দিয়েই করা হয় কি অরবিট। এন দিয়ে কি করা হয় অরবিট। আবার এনটাই প্রধান কোয়ান্টাম সংখ্যা। তার মানে এন দিয়ে কতগুলো কাজ করা যায়, বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে এন দিয়েই পর্যায় প্রকাশ করছি, এন দিয়ে আবার অরবিট প্রকাশ করছি, আবার এন দিয়েই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে নির্দেশ করা যায়। এখন এই যে এন যদি অরবিট বা শক্তি স্তর নির্দেশ করে, আবার ওটাই পর্যায়কেও নির্দেশ করে, তাহলে আমরা এই কথা থেকে একটা বুঝতে পারবো যে আমাদের আসলে এন এর মান যদি সর্বোচ্চ এখন 7 হয়, তাহলে অবশ্যই এই পর্যন্ত আবিষ্কৃত যতগুলো মৌল আছে তাদের সর্বোচ্চ অরবিটের সংখ্যা হচ্ছে 7টা। একইভাবে যদি আমি পর্যায় 2 বলি, তার মানে এন এর মানও 2, তাহলে অরবিটও কয় 2। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত 7টা পর্যায়কে যদি আমরা বিন্যাস করি, তাহলে আমাদের এন এর মান 1 2 3 4 5 করে আমরা পাচ্ছি। সিমিলার ভাবে অরবিটের মানও কিন্তু 1 2 3 4 5 পাচ্ছি। তার মানে আমাদেরকে যদি বলা হয় 2 নাম্বার পর্যায়, তার মানে কি যে দ্বিতীয় অরবিট। 3 নাম্বার পর্যায় মানে কি এই যতগুলো পর্যায় মৌল আছে সবগুলোর কয়টা 3টা করে অরবিট। যদি চতুর্থ পর্যায় বলি আমরা, তাহলে কতগুলো অরবিট আছে 4টা করে অরবিট আছে। এখন তোমাদের মনে হলো ভাইয়া তো এটা ভুলও বলতে পারে, এটা কি আসলে হয় যে একটা পর্যায় মানে অরবিটের সংখ্যা? তা আমরা একটা পর্যায়ের প্রথম মৌল এবং লাস্টের মৌলকে যদি দেখি যে আসলে এদের একই অরবিট ধারণ করে, তাহলে তো আমরা বিশ্বাস করে নেব যে মধ্যের গুলো সবারই আছে, তাই না? তো আমরা এইরকম একটা পর্যায় পেয়েছি কত 3 নাম্বার পর্যায়ে। তো 3 নাম্বার পর্যায়ের স্টার্টিং মৌল হচ্ছে কি সোডিয়াম এবং লাস্টের মৌল কি আছে আর্গন 18। তো 3 নাম্বার পর্যায় মানে আমি বলছি 3 নাম্বার পর্যায় মানে তাদের অরবিটের সংখ্যা কয়টা হবে 3টা হবে। দেখো 3 নাম্বার পর্যায়ে যদি অরবিট 3টা হয়, তাহলে আমরা দেখি আসলে প্রমাণ করে যে আসলে হয় কিনা। তো আমরা 3 নাম্বার পর্যায়ের প্রথম মৌল যে সোডিয়াম আছে তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, আর লাস্টের মৌল যে আর্গন আছে তার ইলেকট্রন সংখ্যা কত 18। তো দেখো 18 এবং 11কে যদি বিন্যাস করি, তাহলে আমার প্রথম স্তরে আছে 2 1s2, তারপরে দ্বিতীয় স্তরে আছে কত 8 2s2 2p2, হ্যাঁ, আর তৃতীয় স্তরে এখানে তো আমার 10টা হয়ে গেছে, তৃতীয় স্তরে কি আছে 3s1, তার মানে একটা। তাহলে আমাদের টোটাল ইলেকট্রন আছে 11টা হয়ে গেছে। 11টা হওয়ার পর আমি তাকিয়ে দেখছি যে আমাদের এখানে 3টা অরবিট হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে আসলে প্রথম যে মৌলটা এটা 3টা অরবিট ধারণ করে, বাট লাস্টেরটা প্রমাণ করব, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সবার মধ্যে 3টা আছে। তো লাস্টে দেখো 18 যদি হয়, তাহলে আমার এখানে 2, তারপরে 8টা ইলেকট্রন ধারণ করলো, তারপরে দেখো 2, তারপরে 3s2 আর 3p6, তাহলে এখানেও 8টা, তাহলে 8 8 16 আর 2 18। তার মানে এই লাস্টের যে মৌল আছে লাস্টেরও আমার দেখেছি 3টা অরবিট, ফার্স্টের যে মৌল আছে এটারও কিন্তু 3টা অরবিট। তার মানে আমি বুঝে ফেললাম যে আসলে আমাদের একটা পর্যায়ে অরবিট কিন্তু ফিক্সড। যদি আমাকে বলা হয় তৃতীয় পর্যায়ে, তার মানে 3টা অরবিট আছে, চতুর্থ পর্যায়ে মানে 4টা অরবিট আছে, পঞ্চম পর্যায়ে মানে 5টা অরবিট আছে, বুঝতে পেরেছো? তাহলে এখন পর্যায়ে যদি অরবিট ফিক্সড হয়, তাহলে আসলে পরিবর্তনটা কি হচ্ছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো পরিবর্তন অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই, দেখো অরবিটটা ফিক্স থাকলেও আসলে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটে যখন আমরা বাম থেকে ডান দিকে যাই। বাম থেকে আমি যতই ডান দিকে যাচ্ছি আমার অরবিট তো 3টা অরবিট, মনে করো 3টাই, বাট আমি যখন বাম থেকে ডান দিকে যাব তখন কিন্তু আমার মৌলের সংখ্যা, মৌল যখন চেঞ্জ হচ্ছে প্রোটন সংখ্যাও কিন্তু চেঞ্জ হচ্ছে। যখন মৌল চেঞ্জ হচ্ছে প্রোটন সংখ্যা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখো আমি যখন সোডিয়ামের কথা বললাম, সোডিয়াম 11, তারপরে কি আছে দেখো ম্যাগনেসিয়াম এর 12, অ্যালুমিনিয়াম 13, তারপরে সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, হ্যাঁ, তারপরে আমরা এখানে দেখেছি কাকে ক্লোরিন 17, আর্গন 18, বুঝতে পারছো? তাহলে আমার এখান থেকে আমার তৃতীয় পর্যায়ের স্টার্টিং থেকে লাস্টের মৌল পর্যন্ত আমরা এইটা কিন্তু একটা মৌলের বিন্যাস দেখেছি। এখন এই মৌলগুলো দেখে খেয়াল করে দেখো প্রত্যেকের 3টা করে অরবিট থাকলেও কেন্দ্রে অবজার্ভ করে দেখো কেন্দ্রে কি আছে। কেন্দ্রে অবজার্ভ করে দেখছি যে কেন্দ্রে আছে এর 11 জন, 12টা 13 14 15 16 17 18টা প্রোটন আছে। আমরা এই কেন্দ্র থেকে এবার প্রথমে একটা কথা বলছিলাম না যে আমরা যখন ঘুরাই তখন কেন্দ্রে যারা থাকে কেন্দ্রে আকর্ষণ করে আর বাইরের গুলো বাইরে যাওয়ার চেষ্টা করে। তো আমার একটা পরমাণুর স্ট্রাকচারে বাইরে তো অরবিট আছে যেখানে ইলেকট্রন আছে, আর কেন্দ্রে থাকে প্রোটন। তো আমরা মনে করব প্রোটনগুলো হচ্ছে এক একটা পরমাণুর সৈনিকের মতো, যাদের কাজ কেন্দ্রের দিকে টানা। ওরা কেন্দ্রের দিকে কি করবে? টানবে। ধরো তোমাকে আমি একটা বিশাল একটা ছাতা দিয়ে দিলাম, ছাতা দিয়ে বললাম এই তোমরা এই ছাতাটা এখন বন্ধ করো।
তুমি একজনকে দিয়ে যদি ছাতাটা বন্ধ করাতে চাও তাহলে ও যতটুকু টেনে বন্ধ করবে, মানে যতটুকু টেনে কাছে নিয়ে আসতে পারবে, দুজনকে লাগাই দিলে কি করবে, একই ছাতা টানতে বেশি পারবে। তিনজনকে লাগাই দাও, কি করবে, আরো টেনে সংকুচিত করতে পারবে। চারজনকে লাগাই দাও, দেখবা আরো টেনে সংকুচিত করতে পারছে। তার মানে এক সময় যত সংখ্যা বাড়াবা তত কিন্তু কাছে নিয়ে চলে আসতে পারছে। সেম কথাটাই আমরা এখানে পাচ্ছি যে আমরা যখন একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে যাই, তখন কিন্তু আমার আকারের কম বেশি হচ্ছে। কেন হচ্ছে? আবার তোমাদের মনে হতে পারে যে ভাই বাম থেকে ডান দিকে গেলে কি পর্যায়ের কি হবে? তো দেখো, পর্যায়ের ক্ষেত্রে আমরা যদি মনে করো একটা 5 তলা বাড়ি আমি খুঁজে পেয়েছি, 5 তলা বাড়ি, আমরা যখন এখন নিচতলায় আছি, নিচতলায় আমি যদি ডানে বামে যেদিকে যাই না কেন আমার পর্যায় চেঞ্জ হবে? দ্বিতীয় পর্যায়ে যেতে পারবো না। দেখো, দোতলা, দ্বিতীয় পর্যায়ে, 3 তলা, 4র্থ তলা, 5ম তলা, এক একটা পর্যায়ে। তো দোতলাতে থাকা যে মানুষটা আছে, এ যদি ডানে বামে হাজার ঘোরাফেরা করে, ওর কি কোনো পর্যায়ে চেঞ্জ হবে? কোনো পর্যায়ে পড়বে না, ও দ্বিতীয় পর্যায়ে থাকবে। বাট ও যদি একটু নিচে নেমে যায় তখন কিন্তু নিচতলায় চলে আসবে, আর একটু উপরে উঠে যায় তখন আরেক তলা উপরে চলে যাবে, তাই না? তাহলে আমরা যদি একটা ফ্লোরে থাকি, এই ফ্লোর বা পর্যায় থেকে আমি ডানে বামে যেদিকে যাই না কেন আমার পর্যায় কিন্তু কখনো চেঞ্জ হবে না। তার মানে আমি একটা জিনিস ক্লিয়ার হলাম যে আমার ডানে বামে যদি কথা বলে তার মানে পর্যায় কিন্তু স্থির। ডানে বামে বলা মানে পর্যায় স্থির। এখন আমি এই পর্যায় স্থির রেখেছি, বাট পর্যায় স্থির আছে, পর্যায় স্থির থাকা মানে অরবিটও স্থির থাকা, অরবিট স্থির আছে, বাট আমার কি পরিবর্তন হচ্ছে? আমরা একটু আগে খেয়াল করলাম যে আমি যখন বাম থেকে ডান দিকে যাচ্ছি, একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে যাচ্ছি, তখন আমার অরবিট কিন্তু স্থির, বাট কেন্দ্রে সৈনিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মানে এখানে ছিল 11 জন, তারপরে 12, তারপরে 13, 14, 15, 16, 17, 18। এখন সৈনিক যত বাড়বে তত টানতে বেশি পারবে, আকর্ষণ বেশি করবে। তো আমরা একটা জিনিস খেয়াল করলাম, দেখো যে আমার 3টা অরবিটই আছে। আমি প্রথমে সোডিয়াম 11 জন সদস্যকে বললাম এই টানো, কাছে নিয়ে আসো ওটাকে। ও যতটুকু টেনে কাছে নিয়ে আসবে, 12 জন সদস্যকে লাগাই দিলে তার থেকে বেশি টানবে, 13 জনকে যদি লাগাই দেয় তার থেকে আরো বেশি টানতে পারবে। এভাবে চলতে চলতে 18 জন যদি টানে কেন্দ্র থেকে, তাহলে কিন্তু 13 জন যেভাবে টানছিল তার থেকে আরো বেশি টানতে পারবে। আর আরো যদি বেশি টানে তাহলে কি হবে, আকারটা টেনে ওরা কিন্তু সংকুচিত করে ফেলবে, মানে কাছে নিয়ে চলে আসবে, যার ফলে আকারটাও কমে যাবে। আমরা এখান থেকে একটা বিষয় চিনলাম যে আসলে আমাদের যখন কেন্দ্রের সদস্য বেড়ে যায় তখন আকর্ষণ ক্ষমতাও বেড়ে যায়, যার ফলে ওটাকে কাছে টেনে নিয়ে চলে আসতে পারে। এটাকেই আমরা একাডেমিকে যখন প্রেজেন্ট করব তখন আমরা কি বলবো, আমাদের কোশ্চিন হতে পারে যে সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের আকার ছোট কেন, অথবা বলো সোডিয়াম অপেক্ষা ফসফরাসের আকার ছোট কেন, বা একই পর্যায়ের বাম থেকে ডান দিকে আকার ছোট হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে কেন। তো আমরা এটা কিভাবে বের করব? এটা আমরা বের করতে পারবো যে একটা পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাচ্ছি, অরবিট স্থির থাকলেও কেন্দ্রের নিউক্লিয়াসের চার্জ বাড়ে বা সৈনিক কিন্তু বাড়ছে। সৈনিক লেখা যাবে না কিন্তু, আবার বইয়ে সৈনিক লিখলে ঠাস করে চর মেরে দেবে, আর তোরা চর খাওয়ার পরে চলে আসবে আমার কাছে, ব্লেম দিয়ে দেবে আমাকে। আমি এগুলো রূপক করে ব্যবহার করছি, ঠিক আছে? তো আমরা এগুলো বোঝার সুবিধার্থে তো আমরা বলছিলাম কি যে আমরা কেন্দ্র বাম থেকে যখন ডান দিকে চলে যাব, বাম থেকে ডান দিকে যাওয়ার সময় অরবিট স্থির থাকলেও কেন্দ্রের নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পায়, যার ফলে আকর্ষণও বৃদ্ধি পায়, আকারটাও সংকুচিত হয়ে যায়। বুঝতে পারছো ব্যাপারটা ক্লিয়ার? তো তাহলে আমরা এবার এখান থেকে কতগুলো কোশ্চেন সলভ করব যে বাম থেকে ডান দিকে দেখো সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আকার কেন ছোট, আমরা বলে দিতে পারবো যে আসলে আকার ছোট কেন, কারণ অরবিট স্থির বাট কেন্দ্রের নিউক্লিয়াসের চার্জ ম্যাগনেসিয়ামের বেশি, কার থেকে, সোডিয়ামের থেকে। তার মানে আকারটা ডেফিনেটলি ম্যাগনেসিয়ামের ছোট হবে। সিমিলার ভাবে আমরা ক্লোরিনের আকার কেন ছোট পাচ্ছি, আমরা এই কথাটাও কিন্তু এখান থেকে বের করতে পারবো। বুঝতে পেরেছো? এবার আকার তো আমি পর্যায় ভিত্তিক করে ফেললাম, এবার আমি গ্রুপ ভিত্তিক করবো, মানে উপর থেকে নিচের দিকে নামবো। তো দেখো উপর থেকে দিকে যখন নিচের দিকে নামা যায় তখন একটা পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এরকম পর্যায়ে কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যখন উপর থেকে নিচের দিকে নামবো তখন আমার কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রের নিউক্লিয়াসের চার্জ যতটুকু বাড়ে তার থেকে অধিক হারে কিন্তু আমার অরবিট বেড়ে যাচ্ছে। যেমন একটা অরবিট, তারপর বলছে 2টা অরবিটকে টানো, তারপর বলছে 3টাকে টানো, 4টাকে টানো, 5টাকে, মানে আকার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, অরবিট বেড়ে যাচ্ছে। তো আমরা দেখি যখন একটা গ্রুপে উপর থেকে নিচের দিকে নামতে থাকি তখন আমার অরবিট সংখ্যা যত হারে বাড়ছে তদ অনুযায়ী কিন্তু কেন্দ্রের সৈনিক আমার বাড়ছে না, যার ফলে আকর্ষণও ওরকম হচ্ছে না, আকারটাও বড় থেকে যাচ্ছে। আমরা এটাকে বইয়ে কেমিস্ট্রি ভাষায় কিভাবে লিখবো, কেমিস্ট্রি ভাষায় এভাবে লিখতে পারি, একটা গ্রুপে উপর থেকে নিচের দিকে যতই নামা যায়, নিউক্লিয়াসের চার্জ যত ভাবে বাড়ে বা অরবিট যে হারে বাড়ে তদ অনুযায়ী নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পায় না,
যার ফলে আকর্ষণ ক্ষমতাও কম থাকে, আকারটাও কি বড় হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে আমরা আকার নিয়ে যে কনফিউশন, এটা কিন্তু আমরা দূর করে ফেললাম। আকার নিয়ে আমাদের যে কনফিউশন গুলো ছিল এগুলো কিন্তু আমরা দূর করে ফেললাম। এখন এটার উপর বেস করেই আমরা এখন দুইটা এমসিকিউ সলভ করব আর একটা সৃজনশীল সলভ করব, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই আকারটা নিয়ে যার আইডিয়া চলে আসবে সেই কিন্তু পরবর্তী কাজগুলো করে ফেলতে পারবে। কেন? কারণ ধরো আমি যদি এক্সাম্পল দেই, ধরো আমার আকারের ক্ষেত্রে আমাকে যদি এরকম বলে যে ভাই আপনাকে আমি এই রুমটার দায়িত্ব দিলাম, আপনি এটা একটু দেখে রাখেন, তাহলে আমি এই রুম কিন্তু ভালো মতো পর্যবেক্ষণ করে রাখতে পারবো, কারণ এরিয়া ছোট এরিয়ার মধ্যে কেউ কিছু চুরি করতে চাইলে আমি বাধা বেশি দিতে পারবো। হ্যাঁ, আবার আমি কোনো কিছু চুরি করে নিয়ে এসেও ছিনিয়ে নিয়ে এসেও এখানে রাখতে পারবো। বাট আমাকে যদি বলে যে আপনার বাইরের বাউন্ডারি পর্যন্ত আপনার এরিয়া, এই বড় একটা এরিয়া আপনাকে দেখতে হবে, দেখেন, যদি বড় এরিয়া আমাকে দিয়ে দেয় তাহলে আমি দেখে রাখতে পারবো। হ্যাঁ, আমি দেখে রাখতে পারবো, বাট যখন দূর থেকে বাইরে থাকা একটা সাইকেল কেউ চুরি করবে, আমি করতে থাকবো, সাইকেল নিয়ে পালাই যাবে, তার মানে আমার ধরে রাখার প্রবণতা বা আকর্ষণ করার প্রবণতা কিন্তু কম। তা আমরা এই যে পালাই যাচ্ছে বা ছিনিয়ে নিয়ে আসছি, এর উপর বেস করে কিন্তু ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ বিভব, তড়িৎ ঋণাত্মকতা, এই টাইপের জিনিসগুলো বের করব। তা আমরা আকর্ষণ বা যে টাইপের কাজ আছে ওটা আমরা পরে করছি, আগে আমাদের এই আকার সম্পর্কে আইডিয়াটা ভালো মতো ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলটা দেখো আমরা আকারের যে কথা বলছিলাম, আকার থেকে আমরা বিগত বছরগুলোতে মেডিকেল বলো, ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো বা একাডেমিক বলো, অনেকবার বহুলবার আসা কোশ্চিন একটা সলভ করব। তো দেখো এই টাইপের যে কোশ্চিনগুলো আছে এটা অনেকবার আসছে, প্রত্যেকটা জায়গাতে আমরা দেখেছি আসছেই। তো কিভাবে আসছে দেখো, নিচের কোনটি ক্ষুদ্র ব্যাসার্ধের, আবার এটাকে বলতে পারতো নিচের কোনটি দীর্ঘ ব্যাসার্ধের, বা কোনটি আকার বড় কোনটি আকার ছোট, এরকম কোশ্চিন করলো। তা আমরা এই টাইপের যে কোশ্চিন গুলো আছে এটা উত্তর কিভাবে করব। ধরো যদি তুমি এরকম দেখো যে চার্জ যুক্ত কোনো একটা আয়ন দেওয়া আছে, তখন কি করবা? চার্জযুক্ত আয়নগুলোর ক্ষেত্রে আমরা দেখব বাইরের অবস্থাটা কি। বাইরে ইলেকট্রন যদি সমান থাকে, মানে মনে করো ইলেকট্রন সমান আছে সবার, এখন বাইরে ইলেকট্রন তো সমান, চার্জযুক্ত বাইরে ইলেকট্রন তো আমি সমান দেখছি। এখন বাইরে ইলেকট্রন যদি সমান থাকে, কেন্দ্রে যার সদস্য বেশি, মানে সৈনিকের সংখ্যা বেশি, তার আকর্ষণ ক্ষমতা বেশি, আর আকর্ষণ বেশি হলে তার আকারটা কি হয়ে ছোট হয়ে যাবে। তা আমরা এখানে অবজার্ভ করে দেখেছি আমার ম্যাগনেসিয়াম 2+, তার মানে 10টা ইলেকট্রন, সোডিয়াম প্লাস মানে 10টা ইলেকট্রন, ফ্লোরিন মাইনাস মানে 10টা ইলেকট্রন, আর নিয়ন মানেও কিন্তু 10টা ইলেকট্রন। এখন প্রত্যেকটা মৌলের 10টা করে ইলেকট্রন থাকলেও আমরা কেন্দ্রে অবজার্ভ যদি করি তাহলে দেখব যে আমাদের বাইরে প্রত্যেকের 10টা করে ইলেকট্রন আছে, বাট কেন্দ্রে কি কাজটা হয়েছে দেখো, কেন্দ্রের দিকে আমরা যদি ম্যাগনেসিয়াম দেখি তার 12টা প্রোটন আছে, মানে 12 জন সদস্য মিলে তাকে টানছে। একইভাবে যদি আমি এখান থেকে সোডিয়ামের কথা দেখি তাহলে তার 11 জন সদস্য মিলে তাকে টানছে। এবার ফ্লোরিনের কথা দেখো 9 জন মিলে টানছে, নিয়নকে দেখো 10 জন মিলে টানছে। তার মানে আমি বাইরে আমার ইলেকট্রন সমান 10টা, বাট কেন্দ্রে আমি ম্যাগনেসিয়ামের সদস্য দেখেছি 12 জন, আর সোডিয়ামের 11 জন, ফ্লোরিনের 9 জন, নিয়নের 10 জন। তো দেখো 9 জন মিলে যতটুকু টেনে কাছে নিয়ে আসতে পারবে, 10 জন মিলে তার থেকে বেশি টানবে না, 11 জনের তার থেকে আরো বেশি টানবে, তাহলে 12 জন মিলে আরো বেশি টানবে। তার মানে এটার যদি টানার প্রবণতা বেশি হয় তাহলে আকারটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা এই মর্মেই পেয়ে যাচ্ছি যে আসলে আমাদের বাইরে ইলেকট্রন যদি সমান হয়, কেন্দ্রে প্রোটন যার বেশি, আকার তার ছোট। বাইরে ইলেকট্রন যদি সমান হয়, কেন্দ্রে প্রোটন যার বেশি হবে, তার আকর্ষণ ক্ষমতা বেশি, আকার তার ছোট। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই কথা থেকে পেয়ে গেলাম যে আসলে আমাদের ম্যাগনেসিয়াম যে 2+টা আছে তার আকার খুবই ছোট, কার থেকে? সোডিয়াম প্লাসের থেকে। তারও আবার আকার খুবই ছোট, কার থেকে? নিয়নের থেকে। ঠিক আছে, তারও আবার আকার ছোট, কার থেকে? ফ্লোরিনের থেকে। তার মানে ফ্লোরিন সবচেয়ে বেশি বড় আকারের, তারপরে নিয়ন, তারপরে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম। এভাবেই অনেকবার আসা অনেকগুলো কোশ্চিন আছে আকার সম্পর্কিত, এই কোশ্চিনগুলো আমরা কিন্তু সলভ করে ফেলতে পারবো। তো তোমরা ব্যাপারটা হয়তোবা ক্লিয়ার হয়ে গেছো। আরেকটু যদি প্রবলেম থাকে দেখবা বারবার করে এবং প্র্যাকটিস করবা, দেখবা অনেক ইজি হয়ে গেছে। তো আমরা আজকে এই টেকনিক নিয়ে শেষ করলাম। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।